ওকে, সো আমরা লেকচার 8 যখন শুরু করেছিলাম, লেকচার 8টা ছিল মেইনলি আমরা, মনে আছে কিনা তোমরা, নাম্বার থিওরি একটু রিভিউ করেছিলাম আমরা। অনেক জিনিস তোমাদের জানা ছিল, কিছু কিছু নতুন জিনিস আসছিল। এরপর আমরা আরএসএ ক্রিপ্টো সিস্টেমটা একটু দেখেছিলাম যে আরএসএ ক্রিপ্টো সিস্টেম কিভাবে কাজ করে। আরএসএ এর ইমপ্লিমেন্টেশন নিয়ে আর পড়া দেখানো হয়নি। সো আজকে আমরা আরএসএ নাম্বার থিওরি রিভিউটা আবার প্লাস আরএসএ এর সিস্টেমটা কভার করে আমরা আসবো হচ্ছে আরএসএ ইমপ্লিমেন্টেশন। সো যাওয়ার আগে একটু বলে দেই। সো আরএসএ ক্রিপ্টো সিস্টেমটা হচ্ছে, আমাদের মনে আছে আমরা দুই ধরনের ক্রিপ্টো সিস্টেম করেছিলাম। একটা হচ্ছে সিমেট্রিক ছিল, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ছিল বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ছিল। সো সিমেট্রিক কি ছিল? সিমেট্রিক ছিল যে যে কি দিয়ে আমাদের এনক্রিপ্ট করতে হবে ঠিক একই কি ইউজ করে আমাদের আবার ডিক্রিপ্ট করতে হবে। ওকে, এটার জন্য আমরা দেখেছিলাম কোনটা, এইএস। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট বলে নেই, তোমাদের যদি যে কোনো মুহূর্তে কোনো কোশ্চেন থাকলে তোমাকে জানায়, আমার জন্য ওয়েট করুন। এটা হচ্ছে সিমেট্রিক। তো সিমেট্রিকের ওই মেইন, সিমেট্রিক খুব ফাস্ট, কিন্তু মেইন সমস্যা হচ্ছে সিকিউরলি এই যে সিক্রেট কিটাকে এক্সচেঞ্জ করা দুই পার্টির মধ্যে বা মোট পার্টিসের মধ্যে। সেই সমস্যা দূর করার জন্য আসছে হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে কি ছিল? পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে আমাদের দুই ধরনের কি ছিল, পাবলিক কি একটা সিক্রেট কি বা প্রাইভেট কি। আমরা এনক্রিপশন করবো হচ্ছে রিসিভারের, আমাদের সেন্ডার এবং রিসিভার, সেন্ডার যদি একটা মেসেজ পাচ্ছে রিসিভারের কাছে, আমরা সবসময় রিসিভারের পাবলিক কি ইউজ করে এনক্রিপশনটা করবো। আর রিসিভার ওই মেসেজ, এনক্রিপ্টেড মেসেজটা, সাইফার টেক্সটটা পাওয়ার পর তার নিজের প্রাইভেট কি ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করবে। ওকে, এই হচ্ছে আমাদের আইডিয়াটা। সো আজকে আমরা সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট ওয়াইডলি ইউজড পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম আরএসএ সেটা দেখবো। মানে দেখেছিলাম আসলে, বাস একটু রিভিউ করে নিই। ওকে, সো প্রাইম নাম্বারে রিভিউ আর করার দরকার নাই। মেইন যে জিনিসটা তোমাদের খেয়াল করার জন্য দরকার হচ্ছে প্রাইম ডিকম্পোজিশন, ঠিক আছে, মনে আছে, বা প্রাইম ফ্যাক্টরাইজেশন। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন আসলে কি? যে কোনো নাম্বারকে, আইদার ইট ইজ প্রাইম হোক অথবা একটা কম্পোজিট নাম্বার হোক, সেগুলোকে আমরা কোনো প্রাইমের পাওয়ারের গুণফল হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে, যে কোনো। তো আমরা যখন এটাকে করি তখন সেটাকে আমরা বলছি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা প্রাইম ডিকম্পোজিশন। আমরা এটা অলরেডি ডিসক্রিট ম্যাথে করছি। সে একটা এক্সাম্পল এখানে 200। তো 200 যে এক্সাম্পল আছে, যে 200কে আমরা 2 এবং 5 দুইটা প্রাইম নাম্বারের ফ্যাক্টর দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপর আমরা জিসিডি দেখেছিলাম। সো জিসিডি দেখার আসলে কিছু নেই আর কভার করার। আচ্ছা, এখানে একটা মডুলার অ্যারিথমেটিক বা মডুলার মড অপারেশন যেটা, সেটা যদি আমরা একটু দেখি যে আর ইকুয়ালস টু এ মড এম। সো মড অপারেশন তোমরা জানো, এটা রিমাইন্ডার। সো এ কে এন দিয়ে যদি আমরা ডিভাইড করি, করে আমাদের যে রিমাইন্ডারটা থাকছে সেটাকে আমরা বলছি আর। সো মডুলার, এটা হচ্ছে মডুলার অপারেশন। এটাকে আমরা এরকম পয়েন্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। সো ওই একই এক্সপ্রেশন আর ইকুয়ালস টু এ মড এন কে আমরা রিপ্রেজেন্ট করতেছি এ ইকুয়ালস টু আর প্লাস কে এন, যেখানে কেটাকে বলা হচ্ছে কোশিয়েন্ট বা ভাগফল, অনেক জায়গায় কিউ দিয়েও রিপ্রেজেন্ট করা। আরো ইন্টারেস্টিং একটা জিসিডির ইকুয়েশন এবং মডুলার দিয়ে একটা ইকুয়েশন আছে বা রিলেশন আছে, যে কোনো দুইটা নাম্বারের জিসিডি বেসিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জিসিডি অফ এ অ্যান্ড বি ইকুয়ালস টু জিসিডি অফ বি অ্যান্ড এ মড বি। ওকে, তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো ইউক্লিডিয়ান অ্যালগরিদম তোমরা সবাই জানো, যেটা দিয়ে আমরা জিসিডি ক্যালকুলেট করতে পারি, সেটার যে রিকার্সিভ ভার্সনটা, রিকার্সিভ ভার্সনে বেসিক্যালি এই রিলেশনটাকে ইউজ করা হয়। তো আমাদের এখানে একটা রিকার্সিভ অ্যালগরিদমে জাস্ট ওটাই, এখানে দেখো তোমরা এই জায়গাতে জাস্ট আমরা জাস্ট ওই উল্টাই দিচ্ছি, বি এ মড বি চলে যাচ্ছে আমাদের রিকার্শনের এখানে। আর এখানে বি কতক্ষণ হবে, যতক্ষণ না এই রিকার্শনটা কতক্ষণ চলবে, টার্মিনেশন কন্ডিশন হচ্ছে বি ইকুয়ালস টু 0। যখন বি ইকুয়ালস টু 0 হবে আমরা এটাকে রিটার্ন করব। সো ওটারই একটা দুইটা নাম্বারের বেসিসে আমরা পরে এই টেবিলটাতে আমরা একটা ক্যালকুলেশন দেখিয়েছি, ঠিক আছে। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিছু নেই। এই জিনিসটা হয়তো তোমাদের জন্য নতুন ছিল, যে যে কোনো নাম্বারের একটা রিসাইডুয়াল সেট আছে, অনেকে সংক্ষেপে রিসাইড ইউজ করে। সো এন যদি আমাদের একটা পজিটিভ ইন্টিজারে হয়, আমরা সব এখন যেহেতু আমরা নাম্বার থিওরি নিয়ে কাজ করছি, আমরা সব কিন্তু পজিটিভ ইন্টিজার। এর মধ্যে প্রাইম নাম্বার থাকতে পারে, কম্পোজিট নাম্বার বা পজিটিভ ইন্টিজার। এখন এই কোনো একটা পজিটিভ ইন্টিজার এন এর রিসাইডুয়াল সেটকে আমরা রিপ্রেজেন্ট করি জেড এন দিয়ে। আর জেড এন কি? সেখানে আমাদের 0 থেকে n-1 এই
এলিমেন্টগুলো থাকবে। ওকে, সো যদি আমাদের Z5 বলি, তো Z5 এর রিসাইডুয়াল সেটটা হবে 0 থেকে শুরু করে, ওর এলিমেন্টগুলো হবে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। ওকে, আমরা যে রিলেশনটা পড়েছিলাম যে ধরে নিলাম Z10 এর মধ্যে দুইটা এলিমেন্ট আছে X এবং Y। ওকে, এখন X এবং Y কে যদি এইভাবে রিপ্রেজেন্ট করা যায় XY mod n equals to 1, তাহলে আমরা বলছি যে Y হচ্ছে X এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আবার উল্টোভাবে X হচ্ছে Y এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে, সো আমরা এই জিনিসটাকে এই রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করি, Y equals to মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ X mod n। সো একটা এক্সাম্পল এখানে টেবিলে দেখানো হয়েছে n equals to 11, n equals to 11 এর জন্য। সো এখানে তোমরা বুঝতেই পারছো 0 বাদ দিয়ে প্রতিটা নাম্বারের তার করসপন্ডিং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দেখানো হয়েছে। তো 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 6, কারণ কি 6 ইন্টু 2 করে আমরা পাচ্ছি 12, মোট 11 যখন করছি আমাদের 1। ঠিক আছে, একইভাবে 3 4 গুণ করে 12, আবার একই 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 9, সো 5 9 45, মোট 11 করলে আমাদের হচ্ছে 1। বাকি সবগুলো এরকম 10 ইন্টু 10, 10 টাইমস 10 হচ্ছে 100, মোট 11 করলে 1। ওকে, সো এগুলো হচ্ছে উপরের গুলো হচ্ছে x, আর তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলো হচ্ছে আমাদের নিচে দেওয়া আছে। ঠিক আছে, উপরে হচ্ছে নরমাল নাম্বার, নিচে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এখানে একটা থিওরাম ছিল আমরা যে x হচ্ছে Z10, Z10 হচ্ছে আমাদের রিসাইডুয়াল সেট। সো রিসাইডুয়াল সেটের একটা এলিমেন্ট হচ্ছে x। সো ওই x এর কোনো একটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, x আমাদের নন জিরো একটা এলিমেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ x এবং n হচ্ছে রিলেটিভলি প্রাইম। ঠিক আছে, যদি x এবং n রিলেটিভলি প্রাইম বা কোপ্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো x এর কোনো একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে ইন মডেল। ওকে, সো আমরা দুইটা এক্সাম্পল এখানে দেখিয়েছিলাম, একটা হচ্ছে Z10 এর জন্য। সো Z10 এর এলিমেন্টের আছে আমাদের শুধু 0 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে শুধুমাত্র 1 3 7 এবং 9 এর, কারণ 1 3 7 এবং 9 হচ্ছে 10 এর সাথে কোপ্রাইম। ঠিক আছে, সো আমরা যদি দেখি অন্যান্য নাম্বার দেখো 2 বলো 4 বলো 5 বলো, যেহেতু এরা কেউ 10 এর সাথে কোপ্রাইম না, এদের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। ঠিক আছে, বোঝা গেছে তো? জি স্যার। তাহলে আপনি না অন্যরাও একটু বলিও মাঝে মাঝে। ওকে, আচ্ছা, এটার একটা অনুসিদ্ধান্ত আছে করোলারি। যদি পি আমাদের প্রাইম হয়, তাহলে এভরি নন জিরো এলিমেন্ট ইন ZP মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। যদি পি আমাদের প্রাইম নাম্বার হয়, তো ZP যে আমাদের সেট, এই সেটের যে এলিমেন্টগুলো আছে এভরি নন জিরো এলিমেন্টের আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। আমরা আগের এক্সাম্পলে দেখছি p = 11 এর জন্য 11 আমাদের প্রাইম নাম্বার, যার কারণে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রতিটা নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ছিল। ঠিক আছে, কিন্তু 10 আমাদের প্রাইম নাম্বার না, যার কারণে সবগুলো 1 থেকে শুরু করে 9 এর মধ্যে সবগুলো নাম্বারের কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ছিল না, শুধুমাত্র সেই সকল নাম্বারগুলো ছিল যেগুলো 10 এর সাথে করবে। তারপর আমরা দেখেছিলাম মডুলার এক্সপোনেনশিয়েশন। সো মডুলার এক্সপোনেনশিয়েশন হচ্ছে আসলে বেসিক্যালি এই ফরম্যাটটাকে আমরা বলছি মডুলার এক্সপোনেনশিয়েশন, যে x⁴y mod n। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে ফেরমাস লিটল থিওরাম। তো থিওরামটা খুবই সিম্পল। আমরা ধরে নিচ্ছি p একটা প্রাইম নাম্বার, তার ফর ইচ নন জিরো এলিমেন্ট x অফ ZP উই হ্যাভ দিস রিলেশন। ঠিক আছে, প্রতিটা ZP এর মধ্যে নন জিরো প্রতিটা এলিমেন্টের জন্য আমাদের এই রিলেশনটা উইল স্ট্যান্ড। সো x⁴p−1 mod p = 1। সো p যদি আমাদের প্রাইম নাম্বার হয়, ZP আমাদের যে সেটটা আছে সেই সেটের এভরি নন জিরো এলিমেন্টকে p⁻−1 দিয়ে পাওয়ার করে mod p দিয়ে যদি আমরা মডুলার করি, আমাদের সবসময় আমরা 1 পাবো। ওকে, সো এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে যে আসলে এটা কাজ করে। সো এটার একটা অনুসিদ্ধান্ত আছে নিচে। অনুসিদ্ধান্ত হচ্ছে যে p আমাদের প্রাইম যদি ধরি, আর ZP এলিমেন্টের মধ্যে কোনো একটা রিসাইডুয়াল এলিমেন্ট যদি x হয়, তাহলে তার যেহেতু আমাদের প্রাইম, তার মানে x এবং p আমাদের কো-প্রাইম, তার মানে অবশ্যই x এর আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কি? সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা হচ্ছে x⁴p−2। সো x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে x⁴p−2।
সো এটা আসলে খুব ইজিলি প্রুফ করা যায়। আমি সবগুলো প্রুফ দেখিনি তোমাদের, যেমন এই থিওরামের খুব ইন্টারেস্টিং প্রুফ, বাট এগুলো আসলে তোমরা যদি কেউ মাস্টার্সে যায় ক্রিপ্টোগ্রাফি কোর্সটা করো মাস্টার থাকা অবস্থায় বা অন্যান্য জায়গায়, তখন অনেকগুলো জিনিসের এগুলো প্রুফ পাবে। এগুলো আমরা এখন স্কিপ করছি। সো এই প্রুফটা আসলে খুব ছোট দেখে কিউট প্রুফ, এই জন্য এটা রাখছি। এক্স, সো আমাদের কি দেখতে হবে যে দুইটা নাম্বার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটা আমরা প্রুফ করবো কিভাবে, ওই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবো করে মড পি করবো, করে দেখবো এটা 1 আসে কিনা। ওকে, পি এর জন্য। সো x into x to the power p minus 1 mod p, পরে আমাদের আসতেছে x to the power p minus 1 mod p। আমরা জানি ফেরমাস লিটল থিওরাম ওয়াইজ এটা মানে হচ্ছে, ওকে, সো x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু হচ্ছে x to the power p minus, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসছি হচ্ছে অয়লারের থিওরামে। অয়লারের থিওরামের জানার জন্য আমাদের আরেকটা সেট সম্পর্কে জানতে হয়েছে, যে সেটটাকে আমরা নোটেশন হচ্ছে জেড স্টার এন। এই সেটটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ জেড এন। তো জেড এন এর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। ওকে, সো জেড স্টার এন সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো এন এর সাথে মানে জেড এন এর সেই এলিমেন্টগুলো জেড স্টার এন এর মধ্যে আছে, যে এলিমেন্টগুলো এন এর সাথে কোপ্রাইম। সো আমরা যদি জে10 বলতে n ইকুয়ালস টু যদি 10 চিন্তা করি, তাহলে আমাদের জেড স্টার 10 মানে আসলে বেসিক্যালি 1379, কারণ হচ্ছে 1 3 7 9 10 এর সাথে আমাদের কোপ্রাইম। ওকে, এখন এটা সাপেক্ষে আমরা আরেকটা নতুন ফাংশন আমরা করতে পারি, এগুলোকে অয়লার্স কোয়েফিসিয়েন্ট ফাংশন বলে। তাহলে সংখ্যাকে কোয়েফিসিয়েন্ট ফাংশন ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো ফাই অফ n এটা মানে হচ্ছে আসলে জেড স্টার n এর সাইজ বা ডাইমেনশন। সো আমরা এটাকে রিপ্রেজেন্ট করি ফাই অফ n ইকুয়ালস টু জেড স্টার n, যে সেট আছে ওই সেটের মধ্যে কয় নাম্বার অফ এলিমেন্ট, তার নাম্বার অফ এলিমেন্ট। ওকে, সো জেড স্টার 10 যদি আমরা চিন্তা করি, আমাদের মধ্যে 4টা এলিমেন্ট আছে, তাহলে 5 10 মানে আসলে বেসিক্যালি 4। এখন পি যদি আমাদের প্রাইম নাম্বার হয়, তার মানে আসলে জেড স্টার পি আসলে কি দাঁড়াচ্ছে, জেড স্টার পি মানে আসলে 1 থেকে শুরু করে পি মাইনাস 1 প্রতিটা এলিমেন্ট। কারণ কি, কারণ 1 2 3 এগুলো সবগুলোই কিন্তু আপ টু পি মাইনাস 1 সবগুলোই পি এর সাথে প্রাইম, যেহেতু পি আমাদের প্রাইম নাম্বার। তাহলে আমাদের 5p হচ্ছে পি মাইনাস। ওকে, সো এগুলো যখন আসে গেল, এই রিলেশনগুলো আমরা যখন পেয়ে গেলাম, তখন আমরা অয়লারের থিওরামটা করতে পারি। অয়লারের থিওরামটা হচ্ছে ইয়ার থিওরামের, ফেরমাস থিওরামের একটা জেনারেলাইজড ভার্সন। ফেরমাস থিওরামে আমরা আসছি, আচ্ছা আগে বলে ফেলি এটা, যে ফর ইচ এলিমেন্ট এক্স ইন জেড স্টার এন, জেড স্টার এন এর প্রতিটা এলিমেন্টের জন্য উই হ্যাভ দিস রিলেশন, এক্স টু দি পাওয়ার ফাই এন মড এন ইকুয়ালস টু 1। ঠিক আছে, সো আমরা জেড স্টার এন এলিমেন্টে, এখানে এন কিন্তু আমাদের প্রাইম নাম্বার হতে পারে, দরকার নেই। এন আমাদের প্রাইম নাম্বার হতে পারে, এন আমাদের একটা কম্পোজিট নাম্বার হতে পারে। সবার জন্য আমাদের এই রিলেশনটা হোল্ড করবে। সো যে কোনো নাম্বার হোক না কেন, তার যদি জেড স্টার এন বের করি, ওই জেড স্টার এন এর যে এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট যদি আমরা এক্স চিন্তা করি, তাহলে এক্স টু দি পাওয়ার ফাই এন মড এন ইকুয়ালস টু আমাদের 1। তারপর আমরা এখানে কিছু এক্সাম্পল দেখছিলাম, এই এক্সাম্পলগুলো আসলে বেসিক্যালি ওই রিলেশনটাকে আসলে দেখাইছে যে এই রিলেশন হোল্ড করে। এখন কেন আমরা বলছি যে অয়লারের থিওরামটা ফেমাস থিওরামের একটা জেনারেলাইজড ভার্সন, কারণ অয়লারের থিওরামে বেসিক্যালি তুমি চিন্তা করো, আমাদের এন যদি একটা প্রাইম নাম্বার হয়, তাহলে ফাই এন মানে কি, এন যদি আমাদের প্রাইম নাম্বার হয়, লেখা খুব ডিফিকাল্ট, আমি লেখা ট্রাই করছি। p minus 1 না, এন দিয়ে চিন্তা করছি, ধরো এন একটা প্রাইম নাম্বার, n minus 1 এন মাইনাস 1, তাই না? এখন তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আমরা কি জানি, তার মানে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মড এন ইকুয়ালস টু কি হবে তাহলে, এটা তো হ্যাঁ ওয়লারের থিওরাম, তাই না? বেসিক্যালি এটাই কিন্তু ছিল আমাদের ফেরমাস থিওরাম, মনে আছে? এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, ফেরমাস থিওরামটা কিন্তু এটাই ছিল, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 মড পি ইকুয়ালস টু 1। তো এখানে কিন্তু তাই দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মড এন ইকুয়ালস টু 1। তার মানে আসলে অয়লারের থিওরাম থেকে আমরা ফেরমাস থিওরামে চলে যেতে পারি যদি আমাদের এনটা হয় প্রাইম নাম্বার। সো অয়লারের থিওরামটা ফেরমাস থিওরামটা একটা পার্টিকুলার প্রাইম নাম্বারের জন্য, কিন্তু অয়লারের থিওরামটা যে কোনো নাম্বারের জন্য, যার কারণে এটাকে মোর জেনারেল থিওরাম। সো
এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রিপ্টো সিস্টেম নাম্বার থিওরি জানতে হবে আমাদের আরএসএ বুঝতে হলে। সো আরএসএ নামটা আসছে আমরা দেখছিলাম, পড়ছিলাম আগে, তো আরেকবার রিমাইন্ডার দেই। আরএসএ আসলে বেসিক্যালি তিনজনের নামের সার নেমের ফার্স্ট কেউ কি একটু ইয়া করবে, মিউট করবে? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আরএসএ আর মানে রন রিভেস্টার আর, আদি শামিনের এস এবং লেনার্ড অ্যাডলম্যানের এ, ঠিক আছে? এই হচ্ছে আরএসএ, এই মিলে আমাদের আরএসএ। সো এটা প্রথম পাবলিশ হয়েছে 1977-এ, এবং এই ক্রিপ্টো সিস্টেম আসার পর বেসিক্যালি ইন্টারনেটের কমিউনিকেশনে রেভলিউশন ঘটে গেছে। আমরা দেখবো পরে যে এটা আসলে এত ইমপ্লিকেশন এত বেশি। মেইন এটার প্রপার্টিসটা কিসের উপর দাঁড় করানো আছে, যে এটার সিকিউরিটি ডিপেন্ড করতেছে হচ্ছে দুইটা লাস্ট নাম্বারের ফ্যাক্টরাইজেশন করা খুব ডিফিকাল্ট। ইটস এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। এটার উপর, এই কনসেপ্টের উপর তাদের এটার এত বিশাল ইমপ্লিকেশন ছিল, যার কারণে এই তিনজন আরএস এর তিনজন 2002 সালে নোবেল প্রাইজ, কম্পিউটার সায়েন্সের নোবেল প্রাইজ, টুরিং প্রাইজ পেয়েছে। ওকে, এখন একটু জাস্ট আবার রিমাইন্ডার দেয়, হয়তো তোমাদের অনেকের খেয়াল আছে যে আরএসএ ক্রিপ্টো সিস্টেম আসলে কিভাবে কাজ করে। মানে সিস্টেমটা আসলে খুবই, মানে আমরা যদি দেখি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু ম্যাথমেটিক্যালি তাদেরকে এটা প্রুফ করতে হচ্ছে যে কাজ করে, সেটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, তো আমাদের প্রথমে সেটআপ ফেজ আছে। সেটআপ ফেজে আমাদের পাবলিক কি গুলো জেনারেট করতে হবে এবং প্রাইভেট কিটা জেনারেট। সো জেনারেট করার জন্য আমাদের তো প্রথমে দুইটা প্রাইম নাম্বার, লার্জ প্রাইম নাম্বার জেনারেট করতে হবে। লার্জ প্রাইম নাম্বার কি? এক একটা প্রাইম নাম্বার 1024 ডিজিটের। সো এটা করার পর পি এবং কিউ বলছি আমরা ওগুলোকে, দুটো প্রাইম নাম্বার, এইগুলোকে মাল্টিপ্লাই করে আমরা পাবো হচ্ছে এন, মানে এন ইকুয়ালস টু পি কিউ। সো পি এবং কিউ যদি এক একটা 1024 বিটের হয়, এন এর বিট নাম্বার কত হবে? আরো কি? 2048। ম্যাক্সিমাম হবে 2048। বেসিক্যালি আইদার পি প্লাস কিউ, মানে পি এবং কিউ এর ডিজিট নাম্বার, অথবা পি প্লাস মানে পি এবং কিউ এর ডিজিট নাম্বার -1, তাই না? আইদার 2048 বা 2047, এই দুইটার এই রেঞ্জের মধ্যে থাকে। ওকে, মানে ডিজিট নাম্বার, কিন্তু এটা ভাগফল না, গুণফলটা না, মানে এন এর ডিজিট নাম্বার। ওকে, তার মানে হচ্ছে আমাদের প্রায় 2000 ধরে নিলাম, 2048 ডিজিটের একটা গুণফল তৈরি হলো এন। ওকে, এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে সেকেন্ড স্টেজে ফাই অফ এন। এখন কোশ্চেন থাকতে পারে, ফাই অফ এন ক্যালকুলেট করবো মানে কি? তার মানে কি আমাদের তখন একটা জেড স্টার এন খুঁজে বের করতে হবে? এত বড় নাম্বারের জেড স্টার খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট। সো না, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, যে ফাই অফ এন, এন ইকুয়ালস টু যেহেতু পি এবং কিউ, আমরা এটা প্রুফ করতে পারবো। এটা আমরা প্রুফটা এখানে নাই, দেখাইনি, যে ফাই অফ এন ইকুয়ালস টু আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফাই অফ পি ইন্টু ফাই অফ কিউ। আর ফাই অফ পি মানে আমরা জানি পি যেহেতু একটা প্রাইম নাম্বার, ফাই অফ পি মানে হচ্ছে পি মাইনাস ওয়ান, আর ফাই অফ কিউ মানে হচ্ছে কিউ মাইনাস ওয়ান। সো আমরা যেহেতু পি এবং কিউ যেহেতু জানা আমাদের, এখান থেকে আমরা সহজে ফাই অফ এন ক্যালকুলেট করে দিতে পারি। ওকে, সো ফাই অফ এন যখন আমরা ক্যালকুলেট করে ফেলছি, তখন আমাদের এমন একটা নাম্বার করতে হবে। কিছু বললো তোমরা? হ্যাঁ স্যার, ওই ফাই অফ এন ইকুয়ালস যে ফাই অফ পি ইনটু ফাই অফ কিউ, এটা কই প্রুফ করা হচ্ছে? এটা কি? এটা কি এস্টাবলিশ? ফাই অফ এন ইকুয়ালস যে ফাই অফ পি ইনটু ফাই অফ কিউ, হ্যাঁ, ওটা হচ্ছে স্যার, মানে এটার প্রুফটা কই? ও আচ্ছা, এটার প্রুফ তুমি যে কোনো ক্রিপ্টোগ্রাফির বইয়ে পাবা। আমরা তো আসলে অনেকগুলো জিনিস প্রুফগুলো স্কিপ করতেছি, কারণ এটার প্রুফগুলো করতে গেলে আসলে আচ্ছা, মানে আমাদের বললাম যে এটা অলরেডি আর কি এস্টাবলিশড আর কি। হ্যাঁ, এটা এস্টাবলিশড, এটা খুব ইজিলি প্রুফ করা যায়, মানে ইজিলি না, কিছু অ্যাজাম্পশন নিয়ে কাজ করা যায়, বাট মানে অত জটিল কিছু না, বাট আমরা ধরে নিচ্ছি এখন, ঠিক আছে? সো তার মানে ফাই অফ এন ইকুয়ালস টু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো পি মাইনাস ওয়ান টাইমস কিউ মাইনাস। আমাদের যখন এটা হয়ে গেল ফাই অফ এন, এখন আমাদের বের করতে হবে হচ্ছে একটা নাম্বার ই। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা নাম্বার যেটা ফাই অফ এন এর সাথে কোপ্রাইম নাম্বার। ওকে, সো তারপর যখন আমরা ই পেয়ে গেলাম, তখন আমাদের বের করতে হবে একটা নাম্বার ডি। এটা আবার কি? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ই এর একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইন জেড ফাই এন। তার মানে আসলে কি, এই রিলেশনটা হচ্ছে এরকম, ডি মড ফাই এন ইকুয়ালস টু 1। এইটাকে এনশিওর করার জন্য কিন্তু আমাদের এনশিওর করতে হয়েছে যে ই এবং ফাই এন পরস্পরের সাথে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। যদি পরস্পরের সাথে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স না হতো, আমরা কিন্তু কোনো ডি পেতাম না। মনে আছে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম, একটা থিওরাম দেখেছিলাম, কোনো একটা নাম্বারের জেড এন সেটের মধ্যে তখনই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে যদি ওই নাম্বারটা এন এর সাথে কোপ্রাইম হয়। ঠিক আছে, কিভাবে? ই এর ফাই এন এর সাথে তখনই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো আমরা যদি ই এবং ফাই এন পরস্পর আমাদের
কোপ্রাইম হয়, যার কারণে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। স্যার ই কি তাহলে ফাই এন এর চেয়ে অবশ্যই ছোট হবে? ফাই এর এর সাথে ছোট বা না ছোট হলে সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের কোপ্রাইম হলেই হবে। তাহলে স্যার মানে এই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কিভাবে পাবো উম, ই এর? আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাওয়ার জন্য ফর্মুলা আছে, এক্সটেন্ড আমরা পরে দেখবো আর কি। মানে পাবো মানে এটা তো আমরা ফর্মুলা থিওরি ওয়াইজ ম্যাথমেটিক্যাল থিওরি আছে, যদি ই ফাই এন এর সাথে যদি কোপ্রাইম হয় তাহলে ই এর একটা মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে ফর ওই জেড সেটের জন্য, ঠিক আছে? পায়ে মানে বুঝতে পারছো তো? এটা এখন আমরা অ্যালগোরিদম দিয়ে এগুলো পরে জেনারেট করতে পারবো, আমরা পরে দেখবো একটা অ্যালগোরিদম আছে এক্সটার্নাল ইউটিলিটিয়ান অ্যালগোরিদম দিয়ে আমরা এটা পারবো। অ্যান্সার দিচ্ছি হাতে কোনে। জি স্যার। সো ওকে, দেখো আমি একবার রিভিউ করি। সবার প্রথমে আমরা দুটো প্রাইম নাম্বার নেব, যেগুলো এক একটা প্রাইম নাম্বার 1024 ডিজিটের। তারপর এটাকে মাল্টিপ্লাই করে পাবো হচ্ছে এন। ওকে, তারপর আমরা ফাই অফ এন ক্যালকুলেট করব। ফাই অফ এন ক্যালকুলেট করার জন্য আমরা এই রিলেশনটা ইউজ করব, কি মাইনাস ওয়ান ইন্টু কি মাইনাস ওয়ান টাইমস কি মাইনাস ওয়ান। যখন আমরা ফাই এন পেয়ে গেলাম, তারপর আমরা বের করবো এমন একটা নাম্বার ই, মানে নর্মালি আসলে বড় হতে পারে, বাট বেসিক্যালি ছোট নাম্বার যে কোনো একটা পেয়ে গেলে আমাদের হবে। সো উই ডোন্ট নিড টু ফাইন্ড সাচ এ নাম্বার দ্যাট ইজ লার্জার দ্যান এ ফাইভ। হ্যাঁ, আমরা বরং ছোট নাম্বার নিয়ে নেব, তখন মানে কোনো সমস্যা নেই, ওখানে কোনো শর্ত নাই যে এটা ছোট হওয়া যাবে না, খুব ছোট নাম্বার পাওয়া যাবে না, কোনো সমস্যা নেই। সো আমরা একটা নাম্বার নিব ই, যেটা ফাই এন এর সাথে কোপ্রাইম। যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা অ্যালগোরিদম ইউজ করে বের করব ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ডি। ওকে, তাহলে আমাদের কি কি তিনটা নাম্বার পেলাম, এন, ই এবং ডি। এখন এই এন এবং ই কে আমরা বলতেছি হচ্ছে পাবলিক কি, আর ডি হচ্ছে আমাদের প্রাইভেট কি। ওকে, সো এখন আমরা যদি এনক্রিপশনের কথা চিন্তা করি, আমরা কি জানি এনক্রিপশনের ক্ষেত্রে, যে পাবলিক কি এর এনক্রিপশনের ক্ষেত্রে আমাদের এনক্রিপশন করতে হবে কোন কি ইউজ করে? রিসিভারের পাবলিক কি। রাইট, পাবলিক কি ইউজ করে, রিসিভারের পাবলিক কি। সো আমরা এখানে যেহেতু আমাদের পাবলিক কি হচ্ছে এন এবং ই, তার মানে আমরা এখন যদি এনক্রিপশন করি, তো আমরা চাচ্ছি আমাদের প্লেন টেক্সট এম, একে আমরা সাইফার এনক্রিপ্ট করব। আমরা করব হচ্ছে এই ফর্মুলা ইউজ করে, যে এম টু দি পাওয়ার ই মড এন। এন এবং ই যেহেতু আমাদের পাবলিক কি, যার কারণে আমরা পাবলিক কি ইউজ করে আমরা সাইফার টেক্সট জেনারেট করলাম। ওকে, তাহলে আমাদের ডিক্রিপ্ট করব কিভাবে? ডিক্রিপ্ট করব হচ্ছে জাস্ট সিটাকে ডি ইউজ করে মডুলার এক্সপোনেনশিয়েশন করা, সি টু দি পাওয়ার ডি মড এন করলে আমরা আবার রিটার্ন করে এন পেয়ে যাব। এখানে একটা আমরা এক্সাম্পল দেখেছিলাম, রাখছি এখানে এক্সাম্পল। আমি আর এখানে এক্সাম্পলটা রিভিউ করছি না, কারণ এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। সো প্রথমে ছোট নাম্বার দিয়ে পি এবং কিউ করছি, ওখান থেকে এন বের করছি, ওখান থেকে ফাই এন বের করা হয়েছে, ফাই এন পাওয়ার পর ই এবং ডি ক্যালকুলেট করা হয়েছে। তারপর আমাদের এম ইকুয়ালস টু 19 ধরে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো প্লেন টেক্সট 19 ছিল, আর সি ইকুয়ালস টু সাইফার টেক্সট আমাদের 66। এখান থেকে আবার ডিক্রিপ্ট করার জন্য 66, যেহেতু আমাদের প্রাইভেট কি হচ্ছে 77, তার মানে 66 টু দি পাওয়ার 77 মড 119 করলে আমরা আবার আমাদের প্লেন টেক্সট 19 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটার পরে আবার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে, ভেরি সিমিলার এক্সাম্পল। তারপর আমরা দেখেছিলাম, আমার মনে আছে এটাই না আরো দুইটা স্লাইড কভার করেছিলাম। সো এই আসলে এটা কি, এটা কারেক্ট কেমন করে হলো? সো এটাকে আরএসএ কারেক্টনেস ইজিলি প্রুফ করা যায়, আমরা ওটা একটু দেখেছি, একটু দেখাই দিই তোমাদেরকে। সো আমাদের প্রুফ করতে হবে যে সাইফার টেক্সটকে ডিক্রিপ্ট করার পর আমি আমাদের প্লেন টেক্সট আবার এম পাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা এই অ্যাজাম্পশনের বেসিসে প্রুফটা করতেছি। এই অ্যাজাম্পশন ছাড়া অন্য অ্যাজাম্পশনের বেসিসে যদি প্রুফ করতে দেয়, প্রুফটা অনেক জটিল, যার কারণে এখন স্কিপ করা হচ্ছে। হ্যাঁ, তো অ্যাজাম্পশনটা কি, যে আমাদের প্লেন টেক্সট এম আর আমাদের নাম্বার যেটা এন করা হয়েছে, এই দুইটা আসলে রিলেটিভলি প্রাইম। এটা চিন্তা করে করা হয়েছে, তখন খুবটা ইজি হয়ে যায়। সো এখন আমরা কি জানি, ই ডি মড ফাইন ইকুয়ালস টু 1, তাই না? আমরা এটা সেট আপ পেজে আমরা কিন্তু দেখেছি, ডি ডি মড ফাইন ইকুয়ালস টু 1। সো এটাকে আমরা এখন মনে আছে কোয়েশিয়েন্ট দিয়ে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ইডি ইকুয়ালস টু কে অফ কে ইন্টু ফাই এন প্লাস 1। ওকে, এখন যেহেতু এম এবং এন কে আমরা অ্যাজিউম করে নিয়েছি তারা রিলেটিভলি প্রাইম, তার মানে এখন আমরা
অয়লারের থিওরাম ওয়াইজ এভাবে লিখতে পারি m টু দি পাওয়ার ফাই n mod n ইকুয়ালস টু 1, তাই না? আমরা অয়লারের থিওরাম রিপ্রেজেন্ট করছি এখানে, আর কিছু না। অয়লারের থিওরামের সত্যটা হচ্ছে m এবং n কে পরস্পর প্রাইম কো-প্রাইম। এটা যখন হয়ে যায়, এখন আমরা আমাদের প্রুফটা শুরু করি সাইফার টেক্সট থেকে। সাইফার টেক্সট থেকে আমরা এখন এটাকে ডিক্রিপ্ট করতে চাচ্ছি। তো আমরা ডিক্রিপ্ট করার জন্য কি করি, আমরা সি টু দি পাওয়ার ডি mod n করি। সো ওখান থেকে আমরা শুরু করছি সি টু দি পাওয়ার ডি mod phi n। সি মানে আবার কি? সি মানে আমরা জানি প্লেন টেক্সট সাইফার টেক্সট পাইছি কিভাবে, m টু দি পাওয়ার ই mod n দিয়ে। সো আমরা সি এর জায়গায় বসাচ্ছি হচ্ছে m টু দি পাওয়ার ই, সাথে ডি যেহেতু আছে পাওয়ার, আমাদের হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার ডি mod phi n। এখন ইডি আমরা কি জানি? ইডি মানে আমরা জানি হচ্ছে কে phi n প্লাস 1। সো আমরা ইডি এর বদলে এইটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? তার মানে এখন দাঁড়াচ্ছে m টু দি পাওয়ার কে phi n প্লাস 1 mod n। ওকে, আবার আমরা এটাকে লিখতে পারি এইভাবে m টু দি পাওয়ার কে phi n mod n। এখন এটাকে আবার এইভাবে লিখতে পারি m টু দি পাওয়ার phi n টু দি পাওয়ার k mod n। আর আমরা জানি m টু দি পাওয়ার phi n mod n অয়লার থিওরাম ইকুয়ালস টু 1। তার মানে দাঁড়াচ্ছে m ইন্টু 1 টু দি পাওয়ার k, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, কোশ্চেন আছে কারো? কারো কি স্যার কোশ্চেন আছে? এখানে জিসিডি মানে এম আর এন যে কো প্রাইম, এই অ্যাজাম্পশনটা কেন করা হলো মানে এটা ও বুঝলাম না। আচ্ছা, এই অজাম্পশনটা করা হলো যাতে আমাদের এই অয়লারের এই 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 এটাকে আমরা রাখতে পারি। এটা না হলে আমরা লিখতে পারতাম না, তখন অন্যভাবে আমাদের প্রুফ করতে হতো আরো প্যাঁচ করে। মনে আচ্ছা আছে? অয়লারের এটা জি করার স্যার। জন্য আমাদের এই অয়লারের এই রিলেশনটা দাঁড় করানোর জন্য আমাদের এই অ্যাজাম্পশনটা দরকার। আচ্ছা ঠিক আছে, আমরা খুব সিম্পল একটা প্রুফ দেখলাম। এটার একটা জটিল প্রুফ আছে, অনেক বড় প্রুফ, যেটাকে যখন তখন আমাদের ওই অ্যাজাম্পশন ধরতে হবে না যে এম এবং এন পরস্পর সাথে proof করে। আমরা আচ্ছা সিম্পল জি কেস। স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনটা যেটা ওই সি টু দি পাওয়ার ডি mod n ইকুয়ালস হচ্ছে গিয়ে m টু দি পাওয়ার ইডি mod n, হ্যাঁ, এই লাইনটা ও এটা এই থেকে লাইনটা কি আমার ফার্স্ট লাইন থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, কারণ সি সি মানে কি? সি তো সাইফার টেক্সট। আমরা সাইফার টেক্সট পাইছি কিভাবে? সাইফার টেক্সটের ফর্মুলা তো এটা, সি এর বদলে আমরা এটা লিখতে পারি না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে তাহলে স্যার মানে আহ, মানে সি এর উপর হচ্ছে আমি তাহলে মানে সি টু দি পাওয়ার ডি mod n করছি, তাহলে ওই জন্য হচ্ছে মানে এম এর উপরে হচ্ছে আবার ডি পাওয়ার আসছে। ডি পাওয়ার আসছে, হ্যাঁ রাইট। আচ্ছা তাহলে স্যার আরেকটা যে মডার্ন ছিল যে ও মানে আচ্ছা, এম টু দি এটা পাওয়ার হচ্ছে ই এর সাথে মডার্নের। যে একটা আচ্ছা রাইট, এটা গুড কোশ্চেন। মডুলার অ্যারিথমেটিক্সের এটা এরকম সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি যখন দুইটা মডুলার অ্যারিথমেটিক কম্পোনেন্টস চলে আসে, দুইটার মধ্যে মডার্ন মডার্ন আছে, ওটার বদলে আমাদের আসলে একটা করলেই লাভ, একই মানে তুমি করে দেখিও এটা মানে একই জিনিস, একই করা, ওটা দুইটা বদলে আমরা একটা লিখি। আচ্ছা স্যার। এটা যে কোনো অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে তুমি যদি দুইটা নাম্বারকে যোগ করো, মডার্ন মডার্ন করে যোগ করো, এর মধ্যে আমরা একটা মডার্ন রাখি। বিয়োগ গুণ ভাগ, আচ্ছা ওকে স্যার। ভাগটা একটু ডিফিকাল্ট কারণ আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আনতে হয়, বাট অন্যান্য সবগুলো ওকে। তারপরে এখন তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখলাম যে আরএসএ আসলে কাজ করে, তাদেরকে কিন্তু ম্যাথমেটিক্যাল এই জিনিসটা প্রুফ করতে হয়েছে। হ্যাঁ, আমাদের জন্য তো প্রুফটা দেখাই দিলাম, তাদের এই প্রুফটা খুঁজে বের করতেছে, এটাই হচ্ছে তাদের মেইন কন্ট্রিবিউশন আরএসএ। এখন কোশ্চেনটা স্যার হ্যাঁ হ্যাঁ বইয়ের মধ্যে স্যার একটা মানে আগের আমি কথাগুলো শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। মানে স্যার বলতেছি বইয়ের মধ্যে এই যে প্রুফ আর কি, হুম, সি মডার্ন এ ইকুয়াল টু এম, এই প্রুফটা ওরা একটু ডিফারেন্টলি করছে যে এম টু দি পাওয়ার ইডি এর ইডি ছিল, দেন পরের লাইনে এম টু দি পাওয়ার ইডি রে ওরা হচ্ছে মড ফাই এন করছে। এটা মড ফাই এন থেকে আসলে এটা বুঝতেছি না কি এটা আমরা বইয়েরটা ফলো করবো নাকি এই স্লাইডে যেটা আছে? স্লাইডে এটা ফলো করো, আমিও কোনো একটা বই থেকে নিচ্ছি। ওকে স্যার, ঠিক আছে কেউ একটু আচ্ছা, আমি ওটা দেখবো নি, দেখে তোমাকে আমি জানাবো নি। আমি আসলে তোমাদের লেকচার যখন করছি আমি চেষ্টা করছি ফলো করার বইটা, কিন্তু মাঝে মাঝে আমি দেখছি বইয়েরটা থেকে আমি অন্য আমি 2-3টা বই মিলে করছি, তো অন্য কোনো বই আরো স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজিলি ভাবে প্রুফ দেওয়া আছে, আমি তখন তোমাদের সুবিধার জন্য ওই ইজি প্রুফটা নিয়ে আসছি। ঠিক আছে, বাট আমি দেখবো বইয়ের কোন প্রুফটা আছে, যেটা আমি দেখবো জানাবো।
আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আর এস এর সিকিউরিটিটা তাহলে কিসের উপর ডিপেন্ড করবে। তো এখন চিন্তা করো যে আর এস এ আমরা বের করলাম কি তিনটা জিনিস, আমাদের মেইন তিনটা প্যারামিটার ই, এন এবং ডি। এখন এর মধ্যে আমাদের সিক্রেট হচ্ছে ডি। ডিটা তখনই বের করতে পারবো যদি আমাদের ই এবং এন জানি, তাই না? কিন্তু আমরা সবাই জানি ই এবং এন তো আমরা জানি, কারণ এটা তো পাবলিক কি। তাহলে ডিটা বের করতে আমাদের কি মানে কি ব্যাপার? তাহলে তো ইজিলি তো বের করা সম্ভব, কারণ আমরা জানি ডি আসলে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কিন্তু খালি এন জানলেই হবে না, আমাদের জানা দরকার হচ্ছে ফাই অফ এন। আর ফাই অফ এন ক্যালকুলেট করি আমরা কিভাবে? ফাই অফ এন ক্যালকুলেট করছি কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে, পি মাইনাস ওয়ান টাইমস কিউ মাইনাস ওয়ান। গুনে গুনে কিন্তু আমাদের সম্ভব না এটা ক্যালকুলেট করা, কারণ এন একটা 2048 ডিজিটের নাম্বার, তার মাল্টিপ্লিকেটিভ গ্রুপ মানে জেড স্টার এন খুঁজে বের করে ওখানে গুনে গুনে আমরা যদি পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান বের করতে চাই, এটা হবে সম্ভব না। সো এটা বের করতে হলে আমাদের দরকার আসলে এন কে ফ্যাক্টর করা, যাতে আমরা জানতে পারি পি এবং কিউ কি কোনটা। বুঝতে পারছো? আমাদের যদি ফ্যাক্টর এই জানতে পারি, না জানতে পারে কেউ, তাহলে আমাদের ফাই এন বের করা সম্ভব না। ফাই এন বের করা যদি সম্ভব না হয়, তখন কিন্তু আমাদের ই থেকে এবং এন থেকে ডি বের করা সম্ভব। ওকে, সেই জন্য মেইন আমাদের শর্তটা হবে যে পি এবং কিউ কে আমাদের সিক্রেট রাখতে। ইভেন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এন ক্যালকুলেট করার পর আমাদের আর কিন্তু এন এবং ফাই এন ক্যালকুলেট করার পর আমাদের কিন্তু পি এবং কিউ আর লাগবে না ক্যালকুলেশনের মধ্যে। সো নিয়মটা হচ্ছে পি এবং কিউ কে আসলে ডিস্ট্রয় করে ফেলে, যাতে এটা আর কেউ জানতে না পারে। কারণ পি এবং কিউ জেনে ফেললেই ফাই অফ এন জেনে ফেলতে পারবে, ফাই অফ এন জেনে ফেললেই তখন ডি বের করবে। সো তার মানে এখন আসলে বেসিক্যালি আসলে এই জিনিসটা বলার এত উদ্দেশ্য যে আর এস এর সিকিউরিটি মেইনলি ডিপেন্ড করে হচ্ছে এন কে ফ্যাক্টরাইজেশন। সো দেখা গেছে এন কে ফ্যাক্টরাইজ করা এটা একটা ভেরি ভেরি ডিফিকাল্ট কম্পিউটেশনাল প্রবলেম, এবং এই ফ্যাক্টরাইজেশন করতে হলে অনেক প্রকার কম্পিউটেশন লাগবে, পরের স্লাইডে দেখাবো। সো যার কারণে যেহেতু আমাদের বর্তমান কোয়ান্টাম কম্পিউটার হলে পুরো এগুলো ভেঙে যাবে সব। তো বর্তমানে যে ক্লাসিক্যাল কম্পিউটার আছে সেই কম্পিউটারে এটা আসলে করা সম্ভব না। তো যার কারণে আর এস এস সিকিউরিটি দরকার আছে। তো এখানে কিছু কিছু কম্পিউটারের যে ক্লাসিক্যাল কম্পিউটার ইউজ করে আমরা যদি আর এস এ কে ফ্যাক্টর মানে কোনো এন কে ফ্যাক্টরাইজ করতে চাই, তাহলে আমাদের কতটুকু সময় লাগবে বা কি লাগবে এগুলোর একটা এস্টিমেশন আছে। সো 2005-এ আমি এখানে আরো আছে, আমি ওটা বললাম না, 99 অনেক পুরানো। সো 2005-এরটা বলছি যে রিসার্চার RSF 640 মানে হচ্ছে 640 ডিজিটের বিট নিয়ে কাজ করছে। নর্মালি RS এর বিট হচ্ছে 2048 বিট। সো 640 বিটের বিট লেংথ নিয়ে কাজ করে এস্টিমেশন করে দেখাইছে যে 2.2 গিগাহার্টজের সিপিইউ এর কম্পিউটেশনাল পাওয়ার দরকার 30 বছর ধরে কম্পিউটেশন করতে যে সময় লাগবে, সেই সময়টুকু লাগবে যদি আমরা 640 ডিজিটের একটা RSA ফ্যাক্টরাইজ করতে চাই। ওকে, সো RSA বর্তমান স্ট্যান্ডার্ড RSA 2040 বিট, এবং এটার জন্য অলরেডি $2 লাখ প্রাইস দেওয়া হয়েছে। যে এটাকে ফ্যাক্টর করে দেখাতে পারবে কম্পিউটেশনাল পাওয়ার দিয়ে, মানে ফিজিবল করে দেখাতে পারবে, তার জন্য $2 লাখ পুরস্কার ঘোষণা করা আছে। তো এখন হ্যাঁ বলো। তাহলে কি মানে এই এনটা কি সবার জন্য সেম সারা পৃথিবীতে RSA 2048? হ্যাঁ হ্যাঁ 2048। আমাদের এখন পি এবং কিউ খুঁজে বের করতে হবে, এমন যে পি এবং কিউ অনেক আছে, 1024 বিটের পি আমার অনেক আছে খুঁজে পাবো। আচ্ছা, এখন আমাদের এটা একটা এস্টিমেশন যে আমরা যদি 430 বিটের ফ্যাক্টর করতে চাই, ওকে, এন কে, আমাদের যদি একটা পিসি থাকে, মেমোরি যদি 128 মেগাবাইটের হয়, তাহলে আমাদের 1 বছরের কম্পিউটেশন করতে হবে। ওকে, যদি আমাদের বিট লেংথ 760 বিট হয়, 760 বিট হয়, প্রতিটা আমাদের দরকার 2,15,000 কম্পিউটার, যার প্রতিটার মেমোরি হচ্ছে 4 GB করে। তারা যদি 1 বছর কম্পিউটেশন করে সেটাকে ফ্যাক্টর করতে পারবে। বিট লেংথ যদি 1020 হয়, বুঝতে পারতেছো 342 মিলিয়ন কম্পিউটার দরকার, যার প্রতিটার মেমোরি সাইজ হচ্ছে 170 GB করে। আর বিট লেংথ যদি 1620 হয়, তাহলে 1.6 × 10⁻15 সংখ্যক কম্পিউটার, যার প্রতিটার মেমোরি সাইজ 120 টেরাবাইট,
তাদের 1 বছর করে কম্পিউটেশন পাওয়ার দরকার এই ফ্যাক্টরাইজেশনের জন্য। সো ক্লাসিক্যাল কম্পিউটার থেকে এখন পর্যন্ত সেফ, আমাদের কোয়ান্টাম কম্পিউটার এসে গেলে ধরে যাচ্ছে এটা পুরো ব্রোকেন হয়ে যাবে। সো আমাদের তখন কোয়ান্টাম আরএসএ লাগবে, এটা নিয়ে কাজ চলতেছে কোয়ান্টাম। সো এগুলো কম্পিটিশন দিয়ে আমরা পারা যাবে না, এইএসও কম্পিটিশন দিয়ে পারা খুব ডিফিকাল্ট ব্রেক করা। সো এগুলোর জন্য অ্যাটাক আছে হচ্ছে সাইড চ্যানেল অ্যাটাক। সাইড চ্যানেল অ্যাটাক হচ্ছে আমরা কম্পিটিশন দিয়ে বা ব্রুট ফোর্স ইউজ করে কোনো একটা ক্রিপ্টো সিস্টেমকে ব্রেক করার ট্রাই করবো না। আমরা কি করব, এই ক্রিপ্টো সিস্টেম করতে যায় যে সকল সাইড ইনফরমেশন, যে এক্সট্রা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে কি আমরা কি ব্রেক করতে পারি কিনা। সো ভেরি রিসেন্ট 2018-তে ইউজনিক্সের খুবই ফেমাস পেপার, তারা দেখাইছে কয়েকজন রিসার্চার ক্রিপ্টোগ্রাফার যে তারা মোবাইল ডিভাইসের এনক্রিপশন কি উইদাউট অ্যাক্সেসিং দ্য মোবাইল ডিভাইসেস তারা বের করছে। ঠিক আছে, কিভাবে বের করছে? ওরা যে সাইড চ্যানেল অ্যাটাকটা করছে, ওরা করছে হচ্ছে যে এই যে আমরা মডুলার এক্সপোনেনশিয়েশন করছি, এই মডুলার এক্সপোনেনশিয়েশন করতে যে আমি ওটা ঠিক পুরো জানি না, পুরো ভালো মতো বোঝা আমার পক্ষে সম্ভব না, খুবই খুবই জটিল কাজ। পুরো তোমার কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে, কারণ তোমাদের ওরা বের করা হচ্ছে কোনো কম্পিটিশন করতে যে কি পরিমাণ ইলেকট্রিসিটি ডিসিপেট হচ্ছে তোমাদের প্রসেসর থেকে। ওকে, এটা একটা হচ্ছে তারা ফ্যাক্টর বের করছে। তারপর ওরা বের করছে হচ্ছে ওই যে পাওয়ার কনজাম্পশনটা যে হচ্ছে এবং ওই ডিক্রিপ্ট করতে যে বিভিন্ন বিটের ডিক্রিপশন করতে যে কতটুকু সময় লাগতেছে। সো টাইম আর হচ্ছে পাওয়ার কনজাম্পশন, এই দুইটাকে ধরে ওটার উপর বেস করে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে তারা চেষ্টা করে পাইছে। ঠিক আছে, তবে এটা খুবই থিওরিটিক্যাল, এটা বিট লেংথের উপর কম বেশির উপর এটা খুব অল্প, আমি বিট লেংথে ভুলে গেছি, বিট লেংথ খুব বড় হয়ে গেলে তখন এটাও খুব ডিফিকাল্ট, বাট দেখাইছে এটা সাইড চ্যানেল অ্যাটাক যে করছে। এখানে পেপারের লিঙ্কটা দেওয়া আছে, কেউ যদি খুব ইন্টারেস্ট হয় একবার দেখাতে। আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্তই কভার করেছিলাম। ওকে, আজকে আমাদের বাকি অংশগুলো এগুলো আমাদের দেখানো। তো আরএসএ খুবই ফ্যান্টাস্টিক, সিকিউরিটি এখন পর্যন্ত খুবই ভালো, সিকিউরিটিও খুব ভালো। এখন আরএসএর একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আরএসএ হচ্ছে ডিটারমিনিস্টিক। আরএসএ ডিটারমিনিস্টিক মানে কি আসলে? ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ধরলাম আমাদের দুইটা প্লেন টেক্সট আছে M1 এবং M2, এই দুইটা প্লেন টেক্সটকে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করলাম C1 এবং C2-তে। এখন যদি আমরা দেখি যে C1 = C2 যে সমান, তার মানে আমরা শিওর, আমরা 100% আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আসলে দুইটা প্লেন টেক্সট সমান ছিল। এখন এটা কেন সমস্যা? নর্মালি কোনো একটা সিক্রেট সিস্টেমে যখন এনক্রিপশন করা হয় তার মধ্যে কিছু পরিমাণ র্যান্ডমনেস থাকা জরুরি, যাতে একই মেসেজকে এনক্রিপ্ট করলেও যাতে সাইফার টেক্সট আমাদের ডিফারেন্ট তৈরি। কিন্তু আরএস এর কোর অ্যালগরিদমের মধ্যে এই পার্টটুকু নেই, তো যার কারণে ধরা হয় আরএস এর এটা একটা সমস্যা, যে আরএস একটা ডিটারমিনিস্টিক। আমরা নেক্সট ক্লাসে আরো একটা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখবো যেটার মধ্যে এই ডিটারমিনিস্টিক ফিচারটা নেই, তাদের মধ্যে র্যান্ডমনেস। ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার হয়েছে যে কেন একটা সমস্যা? যে কারণ এই যখনই আমরা অ্যাটাকারকে কোনোভাবেই অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব না। সো যখনই অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা, যে দুইটা সাইফার টেক্সট সেম হয়েছে এবং তাদেরকে আরএসএ দিয়ে করা হয়েছে, তার মানে সে ডিডিউস করতে পারবে যে অবশ্যই এই দুইটা সাইফার টেক্সট অবশ্যই একই প্লেন টেক্সট থেকে জেনারেট করা হয়েছে। এটাও তার জন্য একটা অ্যাডিশনাল একটা এক্সট্রা ইনফরমেশন। এটা যেন এটা মানে সাইফার সিস্টেমের জন্য বা ক্রিপ্টো সিস্টেমের জন্য ধরা হয় যে এই প্র্যাকটিস খারাপ। সো এটাকে মিনিমাইজ করার জন্য চেষ্টা করি। তো আমরা কি বলছি যে আরএসএ আসলে খুবই ফ্যান্টাস্টিক, কিন্তু আরএসএ একটা মেইন সমস্যা হচ্ছে আরএসএ খুবই স্লো। তো আরএসএ কেন স্লো? তো আমরা যদি আরএসএ অ্যালগরিদমটা পুরোপুরি আমরা যদি একবার চিন্তা করে ফেলি, দেখো যে আমাদের ওভারঅল আরএসএ কে আমাদের কাজের জন্য কি করতে হচ্ছে, বিশাল বিশাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার ব্যবস্থা করতে হচ্ছে। আমরা তুমি যদি জাভা ইউজ করে আরএসএ কে রিপ্রেজেন্ট করতে চাও, কি বলে আরএস এর প্রাইম নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে চাও, নর্মাল জাভা ইন্টিজার দিয়ে করা মুশকিল, কারণ 1024-এর জন্য আমাদের নতুন একটা জাভার প্যাকেজ ইউজ করতে হয়, বিগ ইন্টিজার। ঠিক আছে,
সো আরএস কে নর্মাল ভাবে রিপ্রেজেন্ট করা ডিফিকাল্ট, কারণ যেহেতু খুব লার্জ নাম্বার নিয়ে কাজ করে এবং এই লার্জ নাম্বারের উপর সে কিন্তু অ্যারিথমেটিক অপারেশন চালাচ্ছে। সো যেহেতু নাম্বার আমাদের খুব লার্জ, যেহেতু খুব আমাদের অ্যারিথমেটিক আমাদের নাম্বারগুলো খুব লার্জ, সেই লার্জগুলো হচ্ছে আমাদের কি বলে স্লো, ঠিক আছে। এটা তারপর আমাদের এনক্রিপশনের সময় আমাদের মডুলার পাওয়ার ইউজ করতে হয়, ডিক্রিপশনের সময় আমাদের মডুলার পাওয়ার ইউজ করতে হয়। ওকে, তারপর আবার চিন্তা করো, কারণ মনে আছে M2 মডার্ন এনক্রিপশনের সময়, ডিক্রিপশনের সময় হচ্ছে C2 মডার্ন। সো দুইটার ক্ষেত্রে আমাদের মডুলেশন করতে হচ্ছে, মডুলার পাওয়ার ইউজ করতে হচ্ছে, মডুলার এক্সপোনেনশিয়েশন করতে হচ্ছে। প্লাস আমাদের সেটআপ ফেজে দেখো আমাদের বড় বড় দুইটা নাম্বার জেনারেট করতে হচ্ছে, র্যান্ডম নাম্বার, এবং র্যান্ডম নাম্বার জেনারেট করার পর তখন কিন্তু আমাদের খালি জেনারেট করলে হবে না, চেক করতে হবে ওই র্যান্ডম নাম্বারগুলো কি প্রাইম নাম্বার কিনা। সো আমাদের প্রাইমালিটি টেস্ট করতে হয়। ওকে, এরপর আমাদের কি করতে হয়, আমাদের জিসিডি ক্যালকুলেট করতে হয়, কারণ ই এবং ফাই এন কে দেখাইতে হয় তাদের কো প্রাইম, তারা যাতে রিলেটিভলি প্রাইম, ওটা চেক করার জন্য আমাদের জিসিডি ক্যালকুলেট করতে হয়। এরপর আবার শুধু তাই না, আমাদের বের করতে হয় হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এতগুলো কম্পিটিশন যখন করা হয় তখন বেসিক্যালি আরএসএ আসলে খুবই স্লো, খুবই স্লো। আর আমরা এইএস নিয়ে যখন কথা বলেছিলাম, এইএস এর আমাদের মনে আছে এইএস এর অপারেশন গুলো জাস্ট কিন্তু শিফট অপারেশন, তারপর হচ্ছে সাবস্টিটিউট অপারেশন, তারপর হচ্ছে এক্সওর অপারেশন, এই কিন্তু মেইন তিনটা অপারেশন ছিল। আর মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ছিল। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো যার কারণে এইএস এর জন্য স্পেসিফিক সার্কিট দিয়ে হার্ডওয়্যার লেভেলে এক্সিলারেশন করা যায়, কিন্তু তোমার আরএস এর জন্য সার্কিট বানানো খুব ডিফিকাল্ট, কারণ যেহেতু এই ঝামেলাগুলো আছে, যার কারণে আরএস এর খুব স্লো। তো আমরা এখন দেখি যে মেইন একটা সমস্যা আরএস এর, যে আমাদের আরএস এর ক্ষেত্রে মডুলার এক্সপোনেনশিয়েশন করতে হয়, x⁴ মডেল আমাদের সবসময় এরকম এক্সপোনেনশিয়েশন করতে হচ্ছে। সে ফর এক্সাম্পল আমরা 2⁴ 1 2 3 4 mod 7 8 ক্যালকুলেট করতে চাচ্ছি। এখন দেখো এটার এন্ড রেজাল্ট কিন্তু বেসিক্যালি একটা 3 ডিজিটের নাম্বার, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশন যদি নর্মাল ওয়েতে করতে চাই, যে নর্মাল ওয়েতে কি হতে পারে, 2⁴ 1 2 3 4 ক্যালকুলেট করবো সামহাউ করে, তারপর সেটাকে মড করবো 7 8 9 দিয়ে করে, যে রেজাল্টটা পাবো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কিন্তু এটা বুঝতে পারতেছি খুবই ইনএফিশিয়েন্ট, কারণ 2⁴ 1 2 3 4 একটা বিশাল নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারকে মড 79 করে আমাদের মাত্র 3 ডিজিটের একটা নাম্বার। সো এটা একটা ইনএফিশিয়েন্ট মেথড। তার মানে এখন তাহলে কি হতে পারে, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তো? স্যার শুনছেন? আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের কি হতে পারে, আরেকটা মেথড হতে পারে কি, আমরা 2 কে 2⁴ 1 2 3 4 মানে কি, বেসিক্যালি 2 কে তো 1 2 3 4 টাইমস করা হয়েছে, তাই না, এতবার টাইমস করা হয়েছে, 1234 বার টাইমস করা হয়েছে। সো আমরা কি করব, একটু করে টাইমস করব, দুইবার টাইমস করব করে মড করব, দুইবার টাইমস করব করে মড করব, দুইবার টাইমস করব মানে প্রতিবার মাল্টিপ্লাই করব, একবার করে মাল্টিপ্লাই করব, 2 এর সাথে 2 2 এর সাথে 2, তারপরে এভাবে করে করে আমরা করব, ঠিক আছে। মানে 1002 কে যদি আমরা 1034 বার মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কিন্তু 2⁴ 1 2 3 4 হয়ে যাবে, তাই না। তো এটাও আসলে খুবই স্লো প্রসেস। সো আমরা কি করতে যাচ্ছি, যে 2 মাল্টিপ্লাই করব করে mod 7 8 9 করব, আবার মাল্টিপ্লাই করব, আবার mod 7 8, কিন্তু এটার জন্য আমাদের 1234 বার আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো এটা খুবই ইনএফিশিয়েন্ট প্রসেস, ওকে, স্লো। তো এটার বদলে আমরা যে প্রসেসটা করব সেটার নাম হচ্ছে রিপিটেড স্কোয়ারিং। তো আমরা কি করব, প্রথমে যে পাওয়ারটাকে 2 এর পাওয়ারের যোগফল দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, সো 12034 কে আমরা 2 এর পাওয়ারের যোগফল হিসেবে রিপ্রেজেন্ট, তার মানে কি 1024 প্লাস 128 64 16 প্লাস 2, এগুলো সবগুলো কিন্তু 2 এর পাওয়ার, তাই না, এগুলোর যোগফল হিসেবে আমরা রিপ্রেজেন্ট করব। করার পর তাহলে আমরা কি লিখতে পারি, 2⁴1034 ইকুয়ালস টু আসলে বেসিক্যালি 2⁴ এটা, সেটাকে আমরা এখন এইভাবে রিপ্রেজেন্ট করব। তার মানে এখন আমাদের খুঁজে বের করতে হবে 2⁴1024 এর মাল্টিপ্লাই কি হবে, 2⁴128 mod 7 8 9 এর কি হবে। এটা করার জন্য আমরা তখন এই বায়ের দিকের স্টেপগুলো আমরা করব। আমরা এই স্টেপটা যখন করছি, আমরা জানি আমাদের ম্যাক্সিমাম পাওয়ার 2 এর জেনারেট করতে হবে যে 1024। সো আমরা
2 কে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, মোট 78 করব, এইভাবে করতে করতে 1024 বা 24 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম। ওকে, সো প্রসেসটা হচ্ছে এরকম, 2 স্কোয়ার করলাম, মোট 78 করলাম, পেলাম 4। এই রেজাল্টটাকে আমরা স্কোয়ার করা মানে আসলে বেসিক্যালি কি 2^4 করা, করে আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে স্কোয়ার করা মানে কি বেসিক্যালি 2^8 করা, ঠিক। এবং প্রতিবার করব, করে সেটার সাথে আমরা মোট 789 করবো। সো 16 স্কোয়ার ইকুয়ালস টু 256, মোট 789 করলে 256, ঠিক আছে। কারণ 2^16 মানে বেসিক্যালি 256 স্কোয়ার করে আমরা আবার করতেছি হচ্ছে মোট 789। তারপর 2^32 মানে হচ্ছে এটা করে আমাদের, সরি 2^16 করে আমাদের আসতেছে হচ্ছে 49। তারপর 2^32 মানে হচ্ছে 49 স্কোয়ার, তারপর হচ্ছে মোট 79 করে আমরা পাচ্ছি 34। 2^64 মানে হচ্ছে 34 কে স্কোয়ার করে আবার মোট 79, ঠিক আছে। এইভাবে করে করে আমরা 1024 পর্যন্ত করব, কারণ আমাদের এই যে পাওয়ারের যোগফলটা ম্যাক্সিমাম পাওয়ার আছে হচ্ছে 1024। এটা যখন আমরা পেয়ে গেলাম, দেখো এখন কিন্তু খুব সুবিধা। তো আমরা এখন সবার প্রথমে এই দুইটাকে মাল্টিপ্লাই করব। সো 2^1024 মানে কি আমরা জানি হচ্ছে 286, আর 2^128 মানে কি আমরা জানি হচ্ছে 559। সো 286 ইন্টু 559 কে আমরা মাল্টিপ্লাই করব, করে মোট 799 করব, করে যে রেজাল্টটা পেলাম সেটাকে 2^64 মানে 367 এটা দিয়ে মাল্টিপ্লাই করব, যে রেজাল্টটা পাবো করে আমরা মোট 789 করব, করে যে রেজাল্টটা পাবো তারপর 2^16 মানে হচ্ছে 49 সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, এইভাবে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমরা প্রতি স্টেজে মাল্টিপ্লাই করে আমরা রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে আসলে কি কখনোই আমাদেরকে এমন কোনো লার্জ নাম্বার দ্বারা ডিল করতে হয়নি যেটা n স্কোয়ারের থেকে বড়, ঠিক আছে। ম্যাক্সিমাম আমাদের লার্জ নাম্বার হতে পারে এই দুইটা মাল্টিপ্লাই করলে, কারণ আমাদের যেহেতু মোট 789 এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত পাবো 788। তো 788 স্কোয়ার দিয়ে আমরা ম্যাক্সিমাম নাম্বার আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে, এর থেকে বড় নাম্বার আমাদের হ্যান্ডেল করতেই হবে, ঠিক আছে। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে রিপিটেড স্কোয়ারিং এর? আচ্ছা, জি স্যার। আচ্ছা, আশা করতেছি দেখো আমরা কাছে থাকলে তো সবার চোখ দেখে বোঝা যায়, মুখ দেখে বোঝা যায় যে কি অবস্থা। এখন আশা করতেছি তোমাদের রেসপন্স দেখে মোটামুটি বুঝছো, স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু। সো স্টেপটা হচ্ছে আমরা যে পাওয়ার করব এক্সপোনেন্ট, সেই এক্সপোনেন্টকে 2 এর মাল্টিপল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে ফেলব। ওকে, তারপর আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে। তারপর 2^, এটা দিয়ে আমরা করলাম, করে তারপর ওই পাওয়ারটাকে আমরা ম্যাক্সিমাম এই যে রিপ্রেজেন্ট করব, সেই ম্যাক্সিমামের যতটুকু পাওয়ার থাকবে সেই পাওয়ারের বেসিসে আমরা কিন্তু এটা করব। ওকে, আচ্ছা এখন শর্তটা এখানে আমরা কেন 2^, করছি? স্যার যে কোনো নাম্বারকে 2 এর পাওয়ার হিসেবে করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। রিপ্রেজেন্ট করা যায়, রাইট। এটা একটা করছি, কিন্তু এই যে একটা জিনিস তোমাদের মনে রাখবা, এখানে আমরা 2 কে বেস ধরে পাওয়ার করছি, তাই না? কারণ হচ্ছে আমরা বের করতে চাচ্ছি 2^134। আমরা যদি এখানে যদি 5 থাকতো তখন কি হতো? মনে করো 5^6700 সামথিং, তাহলে আমাদের এক্স্যাক্টলি 6700 কে আমরা 2 এর পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। করে কিন্তু আমরা এখানে তোমাদের রিপ্রেজেন্ট গুলো হবে হচ্ছে ইয়ার বেসিসে। তাহলে 6 স্কোয়ার, 6^4, 6^8, 6^16 করে 6000 এর জন্য যে ম্যাক্সিমাম 2 এর পাওয়ার ছিল সেটা আছে। ওকে, জি স্যার। এই হচ্ছে, তাহলে এইভাবে করলে আমাদের রিপিটেড স্কোয়ারিং আসলে অনেক ফাস্ট, এটা অনেক ফাস্ট করে করা। এখন নেক্সট আমাদের জানতে হবে যে আসলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ক্যালকুলেট করার জন্য আমাদের একটা রিলেশন জানতে হবে। আমরা ধরে নিলাম যে দুইটা নাম্বার আছে এ এবং বি, তার জিসিডি করলে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি ডি। সো ডি ইকুয়ালস টু জিসিডি অফ এ অ্যান্ড বি। ওকে, এখন এটা এই রিলেশনটাকে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে ডি কে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ডি ইকুয়ালস টু আই এ প্লাস জে বি, যেখানে আই এবং জে হচ্ছে ইন্টিজার নাম্বার। তার মানে জিসিডি অফ এ বি কে আমরা বেসিক্যালি এইভাবে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, যে কোনো জিসিডি অফ এ বি। ওকে, সেখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, a = 21, b = 15, এর জিসিডি হচ্ছে আমাদের 3,
এবং i এবং ইকুয়ালস টু 3 এবং j ইকুয়ালস টু মাইনাস যদি 4 হয় তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট। সো এর মানে হচ্ছে যে কোনো দুইটা নাম্বারের জিসিডি কে আরো দুইটা নাম্বারের সাথে মানে নাম্বারের কোএফিশিয়েন্ট হিসাবে মাল্টিপ্লাই করে যোগ করে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি i a প্লাস j। এখন ইউক্লিডের একটা অ্যালগরিদম আরেকটা আছে, নর্মাল অ্যালগরিদম যেটা আমরা জিসিডি বের করি, ইউক্লিডের আরেকটা অ্যালগরিদম আছে যেটা নাম হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। সেটাকে যদি আমরা ইনপুট হিসাবে এ এবং বি দেই, সে তিনটা নাম্বার রিটার্ন করে ডি আই জে। এর মধ্যে ডিটা হচ্ছে এ এবং বি এর জিসিডি এবং আই এবং জে হচ্ছে ওই যে যে রিলেশনটা আমরা করতে চাচ্ছি সেই রিলেশনটার আই এবং জে, ঠিক আছে, কোএফিশিয়েন্ট এ এবং বি এর সেই কোএফিশিয়েন্ট। সো আমরা কি করব, যখন দুইটা নাম্বারের জিসিডি বের করতে চাচ্ছি, আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মধ্যে ইনপুট হিসেবে দিব, সে আউটপুট হিসেবে তিনটা ভ্যালু দিবে বি আই এবং জে। ওকে, এখন আমরা যদি কোনো নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে কিনা এটা টেস্ট করতে চাই, এটা করার জন্য আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করতে পারি। সো লেটস সি আমরা এখন আমরা এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে কিনা এটা আমরা টেস্ট করতে চাচ্ছি। সো এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হতে হলে আমাদের জানতে হবে এক্স এবং এন তো প্রাইম কিনা, তাই না, কো প্রাইম। তো এটা আমরা জানি না, এটা আমরা অ্যালগরিদমের মাধ্যমে টেস্ট করি। ওকে, সো আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ইনপুট হিসাবে এক্স এবং এন কে পাঠাবো। যেহেতু আমরা জানি দুইটা নাম্বার পাঠালে এক্সটেন্ডেড অ্যালগরিদম ইউক্লিডিয়ান অ্যালগরিদম তিনটে জিনিস ভ্যালু রিপ্রেজেন্ট করে ডিআইজে, যেখানে এক্স এবং এন এর জন্য রিলেশনটা হচ্ছে এরকম ডি ইকুয়ালস টু আই এক্স প্লাস জে। ওকে, এখন আমরা চেক করবো যে ডি এর ভ্যালু যদি 1, ডি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আই, হ্যাঁ বলো। স্যার মানে আমি যেটা মনে একটু জোরে বলিও তোমার। স্যার মানে লাস্ট আরএসএস সিকিউরিটির পরে অন্য কোনো টপিক মনে হচ্ছে কনসেপ্টুয়ালাইজ করতে পারতেছি না স্যার। আরএসএস সিকিউরিটি পরে কনসেন্ট্রেশন করতে পারছো না? না স্যার, যেটা মনে হয় আর কি। তো এগুলো আমার নেক্সট ক্লাসে হয়তো আমার রিপিট করা লাগতে পারে। আমাদের আর একটা স্লাইড আছে, আচ্ছা আমি করতে পারি, আর একটা স্লাইড আছে। মানে কনসেন্ট্রেশনের সমস্যা হয়ে গেছে, কি হয়েছে বলো। আমরা ইয়েস মানে স্যার এটা তো অনেক ধরে মানে ক্লাস করি না, পড়ালেখা করতে স্টার্টিংটা একটু আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা যেহেতু বলছো আমি আজকে খালি স্টপ করি। সো আমি নেক্সট ক্লাসে আবার রিপিটেড স্কোয়ার থেকে শুরু করব। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আজকে আমাদের তাহলে এইটুকুই থাকুক। ওকে, আমরা হচ্ছে যেটা আমরা আমি এই নেক্সট আমাদের ক্লাস আমি দিচ্ছি তো বৃহস্পতিবারে, ঠিক আছে। তো বৃহস্পতিবারে আমাদের ক্লাস 12টার সময় মনে হবে, আমি টাইমটা জানিয়ে দেব। কোনো সমস্যা আছে তোমাদের নেক্সট বৃহস্পতিবার 12টার সময়? যাক, এনিওয়ে তোমরা যদি কারো সমস্যা থাকে আমি 3টার সময় নিতে পারবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই, হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হ্যাঁ, আপনি ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।